সব সময় আপনারা দেখে আসছেন যে খুনিরা দিনের পর দিন খুব চালাক হয়ে যাচ্ছে। প্রতিটা কেসই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। এবারে এই কেসটা দেখুন, একটা 70 বছরের বৃদ্ধ যে 10 বছর ধরে হুইল চেয়ার ছেড়ে ওঠেনি, যে দাঁড়াতেই পারে না, সে খুন করার পরে জানলা থেকে লাফ মেরে পালিয়ে যায়। সত্যি অদ্ভুত ব্যাপার না? আর ওর সাথে ছিল ওর মেয়ে। আর ওর মেয়ের ব্যাপারে আপনাদের আর কি বলবো, বাবা তো বাবা, আর মেয়ে তো তার এক কাঠি ওপরে। আপনারা নিজেরাই দেখে নিন। সব কিছু দেখে নিয়েছি। অনেক বড় মাল হাতে আসতে চলেছে। ব্যাস শুধু একটা কাজ করতে হবে, তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এতটা কষ্ট করার পর আরাম তো করাই উচিত। আর পুলিশ সারা জীবন খুঁজতে থাকবে। হ্যালো অনিতা, আজ এত দেরি করে দিলি কেন মা? হ্যাঁ, তুই জানিস আজ তোর ফোনের ওয়েট করতে করতে আমি পুরো 5 কাপ চা খেয়ে ফেলেছি। হ্যাঁ, আছিস কেমন? সব ঠিক আছে তো মা? আমি তো ঠিক আছি বাবা, তুমি কেমন আছো? এখন তো আমার এটা মনে হচ্ছে যে তোর ফটোগ্রাফি কোর্স করানোর জন্য তোকে ব্যাঙ্গালোরে পাঠানো ঠিক হয়নি। এখানে করতে পারলে খুবই ভালো হতো। হ্যাঁ, গুড মর্নিং মিস্টার রাঘব বাবু। আরে আপনি তো ফোনে বিজি আছেন, এমন কিছু দরকার নেই, চাবিটা দিতে এলাম। হ্যাঁ, এখানে রেখে দাও বাবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আসি। বাই। কি হয়েছে বাবা? হ্যাঁ, ওই সুধীর এসেছিল, আমাদের পেইং গেস্ট। ও চাবি রাখতে এসেছিল। হ্যাঁ, তুই বল মা, তোর ফটোগ্রাফি কেমন চলছে? সব ঠিক আছে তো? খুব ভালো। তুমি তো কোনোদিন মেলই চেক করো না। আমি ফটোগ্রাফস পাঠাবো তোমায়। এই জন্য ওই জনিও চলে গিয়েছে। ভালো হতো যদি আমিও চলে যেতাম। আরে তুইও চলে যেতে পারতিস। কি বললি মা? শুনতে পেলাম না, সরি। আরে ঠিক করে শুনতে পাচ্ছি না। আরে এরা রোজ এত চেঁচামেচি করে না যে আমি বুঝতে পারি না এদের নিয়ে আমি কি করব। ওরা কারা বাবা? আরে ওই যে আমাদের নতুন পেইং গেস্ট এসেছে না, পুরো মাথা খারাপ করে দিয়েছে। এই সবে 2 দিন হলো এখানে এসেছে। ওর মধ্যে একজন বুড়ো হ্যান্ডিক্যাপ লোক, আরেকজন হলো তার মেয়ে। আরে দুজনে মিলে সারাক্ষণ এমন ঝগড়া করে যে আমি বুঝতে পারি না এদের নিয়ে আমি কি করব। আর পারছি না, কি হয়েছে বাবা? কথাও বলতে দেয় না। বাবা, এক মিনিট হোল্ড কর, আমি তোকে ফোন করছি। বাবা, আরে কি শোনো না। মনে করে এরা হ্যালো, নিজেদেরকে? বাবা, আজ আমি দুটোকে বের বাবা, করেই কি ছাড়বো। হয়েছে? থাকতেই দেবো না হ্যালো, বাড়িতে। হ্যালো। অনেক হয়ে গেছে, সারা দিন এরা শুধু ঝগড়া করে মরে। আরে আমার বাড়িটাকে একেবারে মাছের বাজার বানিয়ে ফেলেছে। একজন বয়স্ক লোক আর তার নিরীহ মেয়ে, সেই চিন্তা করে আমি এদেরকে ভাড়া দিয়েছিলাম, কিন্তু সারাদিন চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। সে কি, দরজা তো খোলা দেখছি। এটা তো রাঘব কাকার আওয়াজ। কাকা, 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 কি হয়েছে কাকা? ভিতরে কে আছো? দরজা খুলুন কাকা। কাকা, এই বালুটাকে আমি স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমার রাঘব কাকার খুন হয়ে গেছে স্যার। মনে হচ্ছে গলা টিপে খুন করা হয়েছে। আর কোথাও তো কোনো আঘাত দেখা যাচ্ছে না। দরজা ভেতর থেকে বন্ধ ছিল স্যার। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল? তাহলে তুমি ভেতরে এলে কি করে? ধাক্কা মেরে। ধাক্কা মেরে? তার মানে হলো উনি ছাড়া আর কেউ ছিল না? উনি একাই ছিলেন? হ্যাঁ স্যার। তাহলে খুনটা কে করলো? তাহলে কি উনি নিজেই নিজের গলা টিপেছেন? অনেক জোরে চিৎকার করেছিলেন স্যার। এই ঘরের মধ্যে বুড়ো লোকটা আর তার মেয়ে ছিল স্যার। বুড়ো তো চেয়ার থেকে উঠতেই পারতো না স্যার। কোথায় ওরা? কে জানে, হয়তো জানলা দিয়ে পালিয়েছে। যে লোকটা আদৌ নড়াচড়াও করতে পারতো না সে জানলা দিয়ে পালিয়ে গেল, আর সঙ্গে মেয়েটাও। হ্যাঁ স্যার, খুন ওরাই করেছে।
তুমি কি করে জানলে খুনটা ওই বৃদ্ধ আর তার মেয়ে করেছে? হ্যাঁ, আমি ওখানে বাইরে কাজ করছিলাম স্যার। বুড়ো ওর মেয়ে চেঁচামেচি করছিল, তাই রাঘব কাকা চুপ করাতে এখানে এসেছিল। 2-3 মিনিট পরে ওনার চিৎকার শুনতে পাই, আর আমি এখানে আর আসি। তুমি যখন এখানে এলে তখন দরজাটা বন্ধ ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেক ডাকাডাকি করি, দরজা বন্ধ ছিল আর আমি ধাক্কা মেরে দরজা খুলে দিই। তুমি কি বুড়োটা আর তার মেয়েকে পালাতে দেখেছিলে? না স্যার। কতজন মেম্বার আছে এখানে? কে কে থাকে এখানে? রাঘব কাকার মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে। কাকার কাছে 3টে ঘর ছিল, একটাতে অখিল থাকে আর একটাতে সুধীর। আর তৃতীয়তে উইলসন আর তার মেয়ে। ওই দুজন কতদিন ধরে এখানে ছিল? কিছুদিন আগে জয়পুর থেকে এসেছিল। মেয়ে কোথাও কল সেন্টারে কাজ করতো। কল সেন্টারে? আচ্ছা, এক কাজ করো, এখানকার সমস্ত জিনিসপত্র চেক করো। স্যার মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে পালিয়েছে, আর তাই জিনিসপত্র সব এখানেই ফেলে গেছে। হ্যাঁ, স্যার, অন্য ঘর থেকে এই বিলটা পেলাম, প্রকাশ লজের। প্রকাশ লজ? আরে, এতে তো উইলসনের মেয়ে জুলিয়ার নাম লেখা আছে, কিন্তু ও তো কয়েকদিন আগে জয়পুর থেকে এসেছে, তাই না? স্যার, এই দুই বাবা মেয়ে তো পালিয়ে এখান থেকে যেতে পারবে না, তো কেউ না কেউ তো ওদেরকে দেখেছে এখান থেকে বাইরে যেতে। না স্যার, আমি আশেপাশে সব লোককে জিজ্ঞেস করেছি, কেউ ওদের দুজনকে বাইরে যেতে দেখেনি। তাহলে এরা দুজন এখান থেকে উধাও হলো কি করে? কেউই দেখেনি? হ্যাঁ, তবে লুকিয়ে আর কতদিন থাকতে পারবে? এক কাজ করো, এখানে যে পেইং গেস্ট আছে অখিল আর সুধীর, দুজনকে বিউরোতে নিয়ে এসো। কেউ কিছু বলছে না কেন? আপনারা আমাকে অফিস থেকে কেন নিয়ে আসলেন? কে জবাব দেবে আমার বসকে? প্রথমে আমাদের প্রশ্নের উত্তর দাও। আজকে সকালে 9টা থেকে 12টার মধ্যে তুমি কোথায় ছিলে? এটা জানবার জন্যই আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। মিস্টার সুধীর, আপনার কি কোনো আইডিয়া আছে যে এইটা কার কাজ হতে পারে? বালু তো আপনাকে বলেছে রাঘববাবুর খুন ওই বুড়ো আর তার মেয়ে করেছে। তাহলে আপনি ওদের দুজনকেই চিনতেন। আপনি ওই দুজনের সম্পর্কে কোনোদিন উল্টোপাল্টা শুনেছেন কিছু? আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি স্যার, আমি ওদের যেতে আসতে দেখেছি। হ্যাঁ, আর ওই মেয়েটা সবসময় বাইরেই থাকে, আর আঙ্কেল সন্ধ্যাবেলায় বাইরে ঘুরতে বেরোয়। জুলিয়া কল সেন্টারে কাজ করতো, তাই না? হ্যাঁ স্যার, আমি এটা শুনেছি। আচ্ছা, কখনো তোমার ওদের দুজনের সঙ্গে কথা হতো? না স্যার, বুড়ো সবসময় খিটখিট করতো, আমি ওর থেকে দূরে থাকতাম। হ্যাঁ বা না ছাড়া খুব একটা কথা বলতাম না ওর সাথে। স্যার, কখনো কখনো ওদের দেখে দয়া হতো। একটা অবলা মেয়ে যে নাকি শহর থেকে এতটা দূরে এসে কাজ করত, আর অসুস্থ তার বাবা যে নাকি সবসময় হুইল চেয়ারে বসে থাকতো আর ঘরের মধ্যেই থাকতো। জানি না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে ওরা দুজনেই খুন কেন কেন করতে যাবে? নিশ্চয়ই রাঘব এমন কিছু জানতে পেরে গেছিল যাতে মিস্টার উইলসন আর তার মেয়ে জুলিয়ার দুজনের বিপদ হতে পারতো, আর সেই জন্য বাবা আর মেয়ে মিলে রাঘবকে খুন করে দেয়। এখন কে ওই খুনটা করেছে সেটা তো আমরা জানি, কিন্তু খুনটা কেন হলো সেটা আমরা জানি না। হ্যালো 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 হ্যালো, আরে আশ্চর্য ব্যাপার, এটা তো কোনো ল্যান্ডলাইনের নাম্বার মনে হচ্ছে। আবার ওই একই নাম্বার। হ্যালো হ্যালো, আরে কেউ কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, আরে এই নাম্বারটা তো আন্ধেরির মনে হচ্ছে। এটা তো রাঘববাবুর নাম্বার। রাঘববাবু, কিন্তু কিন্তু উনি তো। হ্যালো হ্যালো, রাঘববাবু, রাঘববাবু, হ্যালো। ওখানে গিয়েই দেখা যাক। স্যারের কাছে রাঘবের কাছ থেকে ফোন আসছে। রাঘবের বাড়ির থেকে ফোন? কি নাম্বার আছে? স্যার, 02217124430। এই নাম্বার থেকেই তো আমার কাছে ফোন এসেছিল। বাড়ি থেকে ফোন এসছে? বাড়ি তো আমি বন্ধ করে এসেছি। স্যার, আবার ফোন এসছে।
স্যার আমি ফোনের স্পিকারটা অন করছি। হ্যালো হ্যালো এসিপি স্যার, হ্যালো হ্যালো এসিপি স্যার, আপনি এখানে তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। হ্যালো। কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছিল, কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছে। প্রথমে আমার মোবাইলে ফোন আসে, তারপরে ওই নাম্বার থেকে সুধীরকে করে। এর মানে হলো অভিজিৎ যেই ফোন করুক সে জানে আমরা সবাই এখানে একসঙ্গে আছি। কিন্তু সেই ব্যক্তিটা কে স্যার? ওখানে গিয়েই দেখা যাক। হ্যাঁ ফেডরিক্স, এক কাজ করো, বালুর সঙ্গে কথা বলে উইলসন আর তার মেয়ের ছবিগুলো আঁকাও আমাদের আর্টিস্ট দিয়ে, বুঝেছো? ততক্ষণে আমরা ঘুরে আসছি। লেটস গো। আপনি আপনি কে? জুলিয়া? জুলিয়া? না, আমার নাম অনিতা, আমি মিস্টার রাঘবের মেয়ে। কিন্তু আপনারা কারা? আমরা সিডি থেকে এসেছি। কিন্তু বালু তো বলছিল যে ও বাড়ি বন্ধ করে গিয়েছিল, তাহলে আপনি ভেতরে আসলেন কি করে? এটা আমার বাড়ি, আর এটার আরেকটা চাবি আমার কাছে সব সময় থাকে, আর ওর ভরসায় তো কোনো কিছুই রেখে যাওয়া যায় না। কেন? ওকে ঠিক লোক নয়? ও কি আপনাদের একবারও ইনফর্ম করেনি? বাড়িতে ঢুকে দেখি আলমারি থেকে টাকা পয়সা গয়না সমস্ত কিছু চুরি হয়ে গেছে। ভেবেছিলাম আপনারা হয়তো জানেন। আচ্ছা, তাহলে খুনের সঙ্গে এখানে চুরিও হয়েছে? চুরি? চুরি? কোথায়? আমাদের ঘরে চুরি হয়নি তো। চলো দেখি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে ওনার মৃত্যুর ঠিক আগে। আমি ওনার সাথে কথা বলছিলাম, আমি নিজে ওনাকে ফোন করেছিলাম। আচ্ছা, উনি আপনাকে কিছু বলেছিলেন? আমি কথা বলছিলাম আর হঠাৎই ভাড়াটিয়া আর তার মেয়ের চিৎকার শুনতে পাই। তো বাবা ফোন হোল্ডে রেখেই ওনাদের চুপ করাতে যায়, আর তার কিছুক্ষণ পরেই ওনার চিৎকার শুনতে পাই। এসিপি সাহেব, এসিপি সাহেব, আমি পুরো শেষ হয়ে গেলাম। আমার ঘর থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে, এমনকি 1 টাকাও নেই। এমনকি ওরা দুজন আমার সোনার ঘড়িও চুরি করে নিয়েছে। আর স্যার আমার সোনার চেন, আংটি, আমার চেকবুকও চুরি করে নিয়ে গেছে। তার মানে স্যার এই কল সেন্টারের চাকরি শুধু লোক দেখানো, আসল কাজ এদের চুরি করা। আর কাজটা খুব ভালোভাবেই করতে পারে এরা। দেখে তো মনে হচ্ছে এরা রোজই চুরি করে। একটা কথা বলুন, রাঘববাবু আপনাকে এর আগে কখনো এই পিঙ্গিসদের ব্যাপারে কিছু বলেননি? না, উনি সন্দেহ তো করেছিলেন কিন্তু কিছুই বলেননি, আর আমিও তেমন কিছু কখনো জানার চেষ্টা করিনি। হ্যাঁ, কিন্তু কিছু তো বলেছে। কিসের জন্য সন্দেহ করতেন? জানি না, আমি যখন ওনার সাথে কথা বলছিলাম তো ফোনে কিছু একটা ডিস্টার্ব হচ্ছিল, আর ভাড়াটিয়া আর তার মেয়ের ব্যাপারে কিছু সন্দেহের কথা বলছিল, আর কিছু বিকে মেমোরিয়াল হসপিটালে গিয়ে কিছু জেনে আসার কথা বলছিল। BK মেমোরিয়াল হসপিটাল। রাঘববাবুর অসম্পূর্ণ কাজ আমরাই সম্পূর্ণ করব। এই BK মেমোরিয়াল হসপিটালে গিয়ে ওই বৃদ্ধ হ্যান্ডিক্রাফট উইলসনের আর ওর মেয়ে জুলিয়ার ব্যাপারে দেখা যাক ওখান থেকে কি জানা যায়। এর নাম হচ্ছে উইলসন, আরে ওর মেয়ে জুলিয়া। মনে করে বলুন যে এরা কখনো আসতো কিনা। দেখুন, আমরাও এদের ব্যাপারে বিশেষ কিছু জানি না, শুধু এটুকুই জানতে পেরেছি যে এরা দুজনে নিজেদের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি করত, একে অপরের উপরে ভীষণ চিৎকার করত। প্লিজ আপনি একটু ভালো করে মনে করার চেষ্টা করুন। স্যার, আমার কিছু হালকা হালকা মনে পড়ছে। আমার যতদূর মনে পড়ছে ওর ভুলে যাওয়ার রোগ ছিল। স্যার, এই ভদ্রলোকের নাম উইলসন ছিল, আর স্যার এর যে মেয়ে ছিল ওনাকে একটা হুইল চেয়ারে করে আনতো। আপনি স্যার এই ছবিটা আরেকবার দেখান আমায়। হ্যাঁ স্যার, ইনি হলেন উইলসন, আর স্যার এ হলো জুলি। এই হলো সেই জুলি। মনে পড়ে গেছে। এদের ব্যাপারে আর কিছু মনে আছে আপনার? স্যার, এরা অনেক আগে ট্রিটমেন্টের জন্য এসেছিল। গত 8-9 মাস হলো আসা বন্ধ করে দিয়েছেন। আর যেই ডাক্তার এই ভদ্রলোককে দেখতেন তারও ট্রান্সফার হয়ে গেছে। তবু আপনাদের রেকর্ডে তো কিছু লেখা থাকবে এদের সম্পর্কে, কোনো ঠিকানাপত্তর? 1 মিনিট স্যার, গত বছরের ফাইলগুলো একবার চেক করে দেখছি, থাকার তো কথা আছে স্যার। মিস্টার উইলসন 13, পরেরাওয়াড়ি, বিরার। কি? ভিরার? তার মানে ওরা এখানেই থাকে? স্যার, এখানে তো এটাই দেখা যাচ্ছে। বালু যে আমাদের বলল এই উইলসন আর জুলিয়া জয়পুর থেকে এসেছে, কিন্তু এখানে তো ঠিকানা ভিরার লেখা। চলো তাহলে এই অ্যাড্রেসটা একবার ঘুরে দেখি, গিয়ে দেখা যাক এখানে কে থাকে।
স্যার এই লেনের শেষ বাড়িটা বলেছিল ওই লোকটা। হ্যাঁ এটাই তো, মিস্টার উইলসন 13 পারেরা ওয়াদি। দরজা তো বন্ধ, তালাটাও তো বেশ পুরনো মনে হচ্ছে। আমি পিছনে গিয়ে দেখছি। হ্যাঁ স্যার মনে হচ্ছে না এখানে কেউ থাকে। না স্যার, পিছনে ঢোকার কোনো রাস্তা নেই, ভিতরে ঢোকার এই একটাই রাস্তা আছে। ঠিক আছে, চলো আমরা 12 নম্বর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি। চলো। আগে বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। আমি এসিপি প্রদ্যুমান। এই 13 নম্বর বাড়িতে মিস্টার উইলসন থাকে না? হ্যাঁ, বাড়িটা তো ওনারই, কিন্তু এখন উনি থাকেন না। আপনি বলতে পারবেন কোথায় গেছে ওরা? সেইখানে যেখানে সবাইকে যেতে হয়। কি, উইলসন মারা গেছে? উনি তো অনেকদিন আগেই মারা গেছিলেন। আসলে ভাগ্যটাই খারাপ। কেন, কি প্রবলেম হয়েছিল কি ওনার? ওই আজকালকার দিনে ছেলে মেয়ের বাবা হওয়াটাই খুব সমস্যার। ওনার তো একটা মেয়ে আছে তাই না? হ্যাঁ স্যার, ফ্যামিলিতে 3 জন ছিল, উনি, ছেলে আর ওনার একটি মেয়ে। উইলসনের ছেলেও ছিল? হ্যাঁ, ছেলে থাকা না থাকারই সমান। কাজ টাজ তো কিছুই করতো না স্যার। রোজ বাপ ছেলের মধ্যে শুধু ঝগড়া হতো। একদিন রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় চলে গেল কে জানে, তারপর থেকে আর দেখতেই পাইনি। আচ্ছা ওনার যে মেয়েটি কোথায় এখন? বাবা আর মেয়ে তো আত্মহত্যা করে বসে। মেয়ে আর তার বাবা একসঙ্গে আত্মহত্যা করেছিল? জানি না, কেউ কেউ বলছে আবার খুনও হতে পারে। তাহলে এখন এই বাড়িতে কেউ থাকে না? ছেলে চলে যাবার পর থেকে ঘর বন্ধই আছে। ওনার ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছিল, উনি তো পথে বসে গেছিলেন। তুমি কি নিশ্চিত যে মিস্টার উইলসন আর তার মেয়ে মারা গেছে? হ্যাঁ স্যার, আমি গেছিলাম ওদের কবরস্থানে। যেখানে ওনাদের কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটা দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আমি অবশ্যই দেখাতে পারি। চলো। আসুন স্যার, এইখানে ওদের কবরস্থান। এই তো কোথায়? স্যার, এইটা এইখানে বাবা আর মেয়েকে কবর দেওয়া হয়েছে। এতদিন সিআইডির ভয়ে লোকেদের পালাতে দেখেছি, কিন্তু এত তাড়াতাড়ি কাউকে কবরের মধ্যে লুকোতে দেখি। মানে আমি তো কিছু বুঝলাম না স্যার। আচ্ছা, এনাকে কবর কবে দেওয়া হয়? ঠিকঠাক তো মনে নেই স্যার, কিন্তু এখানে একটা লোক আছে যে এখানকার দেখাশোনা করে। আমি ওকে ডাকতে পারি। হ্যাঁ ডাকো তাকে। আরে এই, শোন না। হ্যাঁ বলো। শোন, এনারা সিআইডি। এনারা জানতে চান যে বাবা আর মেয়েকে কবে এখানে আনা হয়েছে। কেন, এসব জেনে কি হবে? আমরা জানতে চাই এই দুজনের মৃত্যু কখন হয়েছিল। যদ্দূর মনে পড়ছে 10 মাস আগে। দেখে দেখাও। এই দেখুন। হ্যাঁ, উইলসন আর জুলিয়া, 5ই জানুয়ারি 2007। স্যার 10 মাস আগে এরা দুজন মারা গেছেন, আর একদিন আগেই এরা একজনকে খুন করে ফেললো। স্যার, কবর থেকে উঠে আবার চলে যায়নি তো? ফেডরিক্স, ইয়ার কি মারছো? এ কি স্যার, মৃত মানুষদের নিয়ে কেউ ঠাট্টা করে? ঠিক আছে, তুমি আমাদের ঠিক করে বলো তো, এই রেজিস্টারের মধ্যে কে লেখে? স্যার আমিই লিখি, ঠিকঠাক লেখা আছে স্যার। স্যার গন্ডগোল তো কিছু আছেই। যদি এদের দুজনের কবর এখানে 10 মাস আগে দেওয়া হয়, তাহলে পেইং গেস্ট সেজে ওখানে কারা থাকতো? আমারও তাই মনে হয় স্যার। ওর ছেলে হলো খুব চালাক আর ভীষণ বদমাইশ। কোথায় যে উধাও হয়ে গেছে কিচ্ছু জানি না, কখন যে কি করবে কেউ জানে না। এইসব ঘটনার পেছনে হয়তো ওরই হাত আছে। ছেলে বাড়ি থেকে পালিয়েছে, বাবা মেয়ে আত্মহত্যা করেছে। কেন হলো, কি করে হলো, কেউ কিছু জানে না। স্যার মনে হচ্ছে 3 জন মিলে লোকেদের লুটপাট করছে। একটা কথা বলো। বলুন। লাশ কবরের ভিতরে আছে কিনা? হ্যাঁ স্যার, ভেতরেই আছে। দেখো, উইলসন আর জুলিয়া দুজনেই বাইরে ঘুরছে। আমাদের মনে হচ্ছে ভিতরে যে ক্যাসকেট আছে সেখানে কিচ্ছু নেই। কিন্তু না স্যার, লাশ আমার সামনেই আনা হয়েছিল। আচ্ছা, দেখো আমাদের কাছে পারমিশন আছে। বিবেক, দেখেছো, এবার আমরা কবর খুঁড়ে দেখব ওর ভেতরে কি আছে।
লস তো আছে দেখছি। আরে এই উইলসন আর জুলিয়া এখানে রয়েছে, তাহলে ওই উইলসন আর জুলিয়া কারা? একটু শুনুন ভাই, আপনি তো বলছিলেন যে উইলসন নিজের শেষ জীবনে কোনো ওল্ড এজ হোমে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ। তো কোথায় সেই ওল্ড এজ হোম? আগে বলুন। এখানে একজন মিস্টার উইলসন বলে কেউ থাকতেন, আমরা ওনার ব্যাপারে একটু জানতে এসেছি। আমরা সিআইডি থেকে এসেছি। স্যার, উনি আমাদের এখানে 13 নম্বর রুমে থাকতেন। উনি শুধু 3 মাসের জন্য ছিলেন। এই 3 মাসের মধ্যে উনি আমাদের নাজেহাল করে ছেড়েছিলেন। কেন একজন বেচারা বুড়ো মানুষ আপনাদেরকে কিভাবে বিরক্ত করতো? স্যার, এরকম কোনো ব্যাপার নয়। ওনার সাথে কিছু আলাদা প্রবলেম ছিল। ওনার অন্যজনের জিনিস চুরি করার অভ্যাস ছিল, যেটাকে বলে ক্ল্যাপটোমেনিয়া। ও, তো উনি চুরি করা এখান থেকেই শুরু করেছিলেন? না স্যার, ওনাকে চোর বলা ঠিক হবে না। ক্ল্যাপটোমেনিয়া এমনই একটি রোগ যে মানুষের একবার হয় তার ঠিকঠাক কিছুই মনে থাকে না, তার নিজের ওপরে কোনো কন্ট্রোল থাকে না। ওনার ক্ষেত্রে এরকমটাই ঘটেছিল স্যার, ওনার কিছুই মনে থাকতো না। আপনি মিস্টার উইলসনের অসুখটার কথা কিভাবে জানলেন? প্রথমে তো ছোটোখাটো জিনিস চুরি হতো। একবার আমি ওনার হাতে অন্যজনের ঘড়ি দেখেছিলাম। জিজ্ঞাসা করলাম ঘড়ি কোথা থেকে পেলেন। উনি জবাব দিতে পারলেন না। ওনার এটা মনেই ছিল না ঘড়িটা কোথা থেকে পেয়েছিলেন। তাহলে তুমি কি করেছিলে? কিছু না, ওনার আগের থেকেই কোনো হসপিটালে চিকিৎসা চলছিল। যখন আমরা ওনার রোগের ব্যাপারে জানতে পারি, আমরা বুঝে গিয়েছিলাম হারানো জিনিস কোথায় পাবো। দেখুন, মিস্টার উইলসন সুসাইড করেছিলেন। আপনি কি কিছু জানেন তার ব্যাপারে? উনি আত্মহত্যা কেন করেছিলেন? আগে আগে ওই কি হলো? স্যার, একটা কথা জিজ্ঞাসা করব। কোনো মানুষকে সুইসাইড করতে বাধ্য করা একটা ক্রাইম তো? হ্যাঁ, কিন্তু এসব জেনে কি লাভ আপনার? কিছু না। দেখুন ম্যানেজার সাহেব, একটা মার্ডার হয়েছে, আর আমরা ওই মার্ডার কেসে তদন্ত করছি, সুসাইড কেসের নয়। সেজন্য আপনি নির্ভয়ে যা কিছু জানেন আমাদের বলতে পারেন। স্যার, একবার আমাদের এখানে অনেক বড় চুরি হয়েছিল। 12,000 ক্যাশ আর 55,000 সোনার চেন। আমাদের বিশ্বাস ছিল যে এই কাজটা উনি করেছেন, কিন্তু উনি একেবারে না করে দিলেন। তখন আপনার ওর জিনিসপত্র ঘেঁটেছিলেন? নিয়েছিলাম, কিন্তু আমরা কিছু পাইনি। ব্যাপারটা এত বাড়াবাড়ি হয়ে গেছিল, আমাদের বাধ্য হয়ে ওনাকে এখান থেকে তাড়াতে হলো। ডোন্ট ওয়ারি বাবা, এবার আমরা একসাথে থাকবো, আমার সাথে, আমার লজে। কিন্তু আমি তো কিচ্ছু করিনি। এরা কেন আমাকে বার করে দিচ্ছে? আমি এখান থেকে যাব না। কোনো লাভ নেই বাবা, কেউ তোমায় বিশ্বাস করবে না। মনে হচ্ছে মেয়েটাও সঙ্গে আছে। ভালোই ব্যবসা ফেঁদেছে, দেখছো কি রকম নাটক করছে। এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চুরি করবে। হ্যাঁ, দেখে নিও। সেটাই মনে হয়। আমি কিচ্ছু চুরি করিনি। এরা সবাই মিথ্যে কথা বলছে। এরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কিচ্ছু করিনি। আমি জানি বাবা, তুমি একদম নির্দোষ। তুমি কিচ্ছু করনি বাবা, আমি তোমাকে বিশ্বাস করি বাবা। এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার নিজেরও খুব খারাপ লাগছিল, কিন্তু আমি কি করব, আমার কিছু করার ছিল না। আপনি পুলিশের কাছে চুরির রিপোর্ট লেখাননি? না, তল্লাশি তো আমরা আগেই নিয়ে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম ওনাকে আর বিরক্ত করা ঠিক হবে না। তারপর কি ঠিক হয়েছিল? পরের দিন জানতে পারি বাবা এবং মেয়ে দুজনে আত্মহত্যা করেছে। স্যার, আমার তো বিশ্বাসই হয়নি। তারপর কিছু লোক এও বলছিল যে হয়তো কেউ বাবা ও মেয়েকে খুন করে দিয়েছে। দেখুন ম্যানেজার বাবু, আমরা যত জানি যে এই 2 বাবা আর মেয়ে এখনো বেঁচে আছে, আর অন্য কোথাও গিয়ে থাকছিল। আর শুধু ছিলই না, দুজনে ওখানে খুনও করেছে আর পালিয়েও গেছে। দুজনে বেঁচে আছে, দুজনে খুনও করে ফেলেছে? এটা কি করে হতে পারে? মনে হয় ম্যানেজার খুব ভয় পেয়ে রয়েছে। রুমটা দূর থেকে দেখিয়ে দিয়ে একেবারে যেন পালিয়ে গেল। দুনিয়ার জঞ্জালে ভরে রেখেছে ঘরটাকে। ওই ব্যাগটা খোঁজো তাড়াতাড়ি, বাকি যা কিছু আছে ভুলে যাও। স্যার, জুলিয়া,
এই বাবা আর মেয়ে এতটাই বেশি চালাক, আমার তো মনে হচ্ছে না কোনো চিহ্ন পেছনে ফেলে রেখে গেছে। তাও একবার দেখে নি, খোলো এটাকে। ও হো 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 হো, এত রকমের মেকআপের জিনিস। এই মেয়েটা ফিল্ম অ্যাক্ট্রেস হতে চেয়েছিল কি? এ তো ফিল্মের হিরোইনের থেকেও ভালো অ্যাক্টিং করে। কি অভিজিৎ? কি বলবো ভাই, গোটা দুনিয়াকে বোকা বানানোর চক্কর দেখছি। আরে এটা তো ওই ওল্ড এজ হোমের ছবি বলে মনে হচ্ছে, যেখানে ওই বুড়োটা ছিল কিছুদিন। দেখো তো। এটা তো সেটাই, আর সমস্ত ছবি দোলের দিন তোলা হয়েছে। আর এটা আবার কি? দেখলে, এই এই দেখো, এই লোকটা এটাতেও আছে, এটাতেও আছে, আর এটাতেও আছে। এই লোকটা এই সব কটা ছবিতে রয়েছে। স্যার, এই লোকটা এই ফটোতেও আছে। সব কটা ছবিতে এই লোকটা রয়েছে। যখন এই ছবিগুলো জুলিয়ার ব্যাগ থেকেই পাওয়া গেছে, তখন মনে হচ্ছে এই ছবিগুলোতে কিছু না কিছু তো আছেই। একটা কাজ করা যাক, ছবিগুলোকে ব্যুরোতে নিয়ে গিয়ে বড় করে দেখা যাক, তারপর এই লোকটার আসল মুখটা কি আমরা জানতে পেরে। এবার এই ছবিটা এতটাই বড় করো যাতে পরিষ্কার বোঝা যায় এই লোকটা আসলে কে। এই ছবিটা এতটাই খারাপ বোঝাই যাচ্ছে না ফেডরিক্স আছে নাকি অভিজিৎ। স্যার মনে হচ্ছে এই ছবিগুলো মোবাইল ফোনে তোলা হয়েছে, তাই ছবিগুলোকে বড় করলেই ফেটে যাচ্ছে স্যার। আমরা তো এখানে এসে আটকে গেলাম, এবার কি করা যাবে? স্যার, আমি একটা সফটওয়্যার প্রোগ্রাম ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। সফটওয়্যার কি হবে? ফ্রেডি, আসলে ছবিগুলোর কোয়ালিটিই খারাপ। কিন্তু স্যার, এই প্রোগ্রামটা দিয়ে মোবাইল ফোনে তোলা ছবিও আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখো। চলো ফেডরিক্স, একটু তাড়াতাড়ি করো। আরে স্যার, নতুন নতুন প্রোগ্রাম তো আমি ঠিকমতো ইউজ করতে শিখিনি এখনো। এই সফটওয়্যারটা হয়তো একদম নতুন স্যার, কিন্তু এরকমই একটা পুরনো প্রোগ্রাম আমার কাছে আছে। আমি কি একবার চেষ্টা করে দেখবো? দেখো ফ্রেডি, ব্যাস আর একটা রাউন্ড স্যার, তারপরে মুখটা পরিষ্কার হয়ে যাবে। দ্যাটস ইট। সুধীর, কিন্তু এই সুধীর বুড়ো লোকগুলোর সঙ্গে কি করছে? স্যার এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে সুধীর এই বুড়োটাকে আর তার মেয়েটাকে আগে থেকেই জানতো স্যার। ও আমাদের কাছেও মিথ্যে বলেছে। স্যার মনে আছে উইলসনের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছিল আর পরের কোনো খোঁজ পাওয়া যায়নি কোথাও? এটা সুধীর উইলসনের ছেলে নয় তো? হতেও পারে, হতে পারে এই সুধীর ওই উইলসনেরই ছেলে, কিন্তু এটাও হতে পারে এই সুধীর ওই উইলসন আর জুলিয়ার ব্যাপারে কোনো সিক্রেট জানতো। স্যার উইলসনের প্রতিবেশীও বলছিল যে কেউ ঠিকঠাক কিন্তু কিছু জানে না যে বাবা আর মেয়ে আত্মহত্যা করেছিল কিনা। স্যার হতে পারে বাবা আর মেয়ের মৃত্যু হয়ইনি, এসব কিছু লোক দেখানো, সবাইকে ঠকানোর জন্য। যদি সুধীর মুখ খোলে তাহলে সমস্ত কেস সলভ হয়ে যাবে। সুধীরকে বিউরোতে নিয়ে এসো। আপনারা এত তাড়াতাড়ি এলেন? রাঘব কাকার খুনি পাওয়া গেছে? ওই বুড়ো আর ওর মেয়ে ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। এবার বলো এই বাংলোতে আর কে কে আছে? আমি একাই আছি, অনিতা দিদি কোনো কাজে বাইরে গেছে। এই ঘরটা তো সুধীরেরই না? আগে হ্যাঁ। তাহলে সুধীর এখন রয়েছে কোথায়? সুধীর তো চলে গেছে। হ্যাঁ, ও ট্রান্সফার হলো, ও বাড়ি ভাড়া দিল, গোছালো আর 2 ঘন্টা আগে চলে গেল। কিন্তু আপনারা সুধীরকে কেন খুঁজছেন? আপনার তো বুড়ো ও তার মেয়েকে খোঁজা উচিত। স্যার ঘর তো একদম পরিষ্কার। দেখলে, যেই আসল চেহারা সামনে এসছে
সুধীর এখান থেকে পালিয়ে গেছে। স্যার 2 ঘন্টায় তো এ অনেকটা দূরে পালিয়ে গেছে। এখন তো ওর মুখটা আমরা চিনে ফেলেছি। পালাবে কোথায় বাছাধন? সুধীরের সঙ্গে বুড়ো তার মেয়ের কি সম্পর্ক রয়েছে? সেটাই আমরা জানতে চাই সুধীরের কাছ কিন্তু থেকে। ও তো আজ রাতে মুম্বাই থেকে বেরিয়ে যাবে। বাইরে যাচ্ছে? একটা কাজ করো, সমস্ত রেল স্টেশন, বাস ডিপো, এমনকি মুম্বাই এয়ারপোর্ট সব জায়গায় খবর দিয়ে দাও। পালিয়ে যাবেটা কোথায়? হ্যাঁ, আজকে রাতের যতগুলো ফ্লাইট আছে তার সবগুলোর প্যাসেঞ্জার লিস্ট চাই আমাদের। দেখা যাক ইন্টারনেটে কিছু জানা যায় কিনা। এমনিতেও আমাদের হাতে সময় খুবই কম। কি ওয়েস্টার্ন লাইনের লিস্টে নাম নেই? এটা কি করে সম্ভব? বালু তো বলেছিল যে সুধীর আজ রাতে মুম্বাইয়ের বাইরে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাবে কোথায়? স্যার, সুধীর নিজের প্ল্যান চেঞ্জ করে ফেলেছে স্যার। ও কাল সকালের চেন্নাই মেল ধরছে। হ্যাঁ স্যার, ও সিআইডিকে বোকা বানাতে চেয়েছিল। ওকে স্যার, থ্যাঙ্কস। দরজাটা তো খোলা আছে। এই বুড়ো তো জীবনটা উপভোগ করছে। ব্যাস মিস্টার উইলসন, তোমার খেলা শেষ হয়ে গেছে। এবার এখান থেকে পালানোর চেষ্টা করবে না, বুঝেছো? সুধীর আর জুলিয়া, তোমরা দুজনও চুপচাপ বাইরে চলে এসো। কিন্তু এ নড়ছে না কেন? মিস্টার উইলসন, স্যার, এ তো পুতুল। আরে এটা কিসের আওয়াজ? স্যার, ওই দিক থেকে এলো মনে হচ্ছে। জুলিয়া, দাঁড়াও 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 দাঁড়াও, এই, না, দাঁড়াও, জুলিয়া। যেতে দাও আমাকে। আরে জুলিয়া নাকি সুধীর? সুধীর? এই জন্যই উইলসনের পুতুলটা বাইরে। তার মানে হলো সুধীর, তুমিই হলে উইলসন আর তুমিই হলে জুলিয়া। বাহ! আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি আমি কিছু করিনি স্যার। আমার ছোটবেলা থেকে অ্যাক্টিং এর খুব শখ ছিল স্যার। আমি কলেজে ড্রামা করতাম, তার জন্য আমি একটা গ্রুপে জয়েন করি। ক্লার্কের চাকরি করতে করতে আমি অ্যাক্টিংটা ধরে রেখেছিলাম স্যার। এই মেয়েদের গলা শেখার জন্য তোমার কত সময় লেগেছিল? ওটার জন্য 4 বছর লেগেছিল স্যার। ছোট ছোট কাজ করে আমি হাঁপিয়ে গেছিলাম স্যার। আমি অ্যাক্টর হতে চেয়েছিলাম স্যার, কিন্তু তার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। কিন্তু এই আইডিয়া তোমার মাথায় আসলো কি করে? হ্যাঁ, এই উইলসন আর তার মেয়ে জুলিয়া একসঙ্গে আওয়াজ বের করে ওদের রোল করা? হ্যাঁ, আমি 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 একটা ওল্ড এজ হোমে আগে কাজ করতাম স্যার। ওখানেই আমি উইলসন তার মেয়ে জুলিয়াকে দেখেছিলাম স্যার। দুজনকে দেখে খুব কষ্ট হয়েছিল স্যার। কিন্তু তারপর আমি ভাবলাম এর সুযোগ নিতে পারি। আর ওইসব চুরিগুলো? হ্যাঁ, ওইসব চুরিগুলো তো তুমিই করতে, তাই না? হ্যাঁ স্যার, সব চুরিগুলো আমিই করতাম, কিন্তু ধরা পড়তো উইলসন। তুমি মেরে ফেলার পরেও উইলসন আর তার মেয়েকে ছাড়োনি, তাই না? একটা জঘন্য ছেলে। রাঘবকে তুমি কেন মেরেছো? স্যার ও আমার সবকিছু জেনে গেছিল। এর জন্য আমি ওকে। শুরু করে দাও সুধীর, এই গেস্ট হাউসের মামলার শেষ সিন। সব সময় সাজুগুজুর দিকে না থেকে এই বুড়ো বাপটাকে তো একটু দেখতে পারিস নাকি? সব সময় ওই কিটকিট কিটকিট। এই জন্য জনিও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ভালো হতো যদি আমিও চলে যেতাম। হ্যাঁ, তো চলে যা না।
কে আটকে রেখেছে তোকে? আমি কারোর দয়ায় বেঁচে নেই, বুঝেছিস? খাইয়ে পড়িয়ে বড় করেছি, মানুষ করেছি, আর আজ আমাকেই চোখ দেখাচ্ছিস? হ্যাঁ, সব কিছু তো ছেড়েই দিয়েছি। তোমার জন্য কি করব আর? আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই এই জন্মে আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি। একজন বয়স্ক লোক আর তার নিরীহ মেয়ে, সেই চিন্তা করে আমি এদেরকে ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, আরে দরজা তো দেখছি খোলাই আছে। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, এসব কি? আরে কি? হ্যাঁ, কি 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 হচ্ছেটা কি এখানে? ছাড় আমায়, ছাড় আমায়, তোর এত বড় সাহস! তুই ছাড় আমায়, ছাড় আমায়, ছাড়, ছাড়, ছাড় বলছি। তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে পুলিশ আমাকে ছাড়বে না। খুন করার পরে আমি ওখান থেকে চুপচাপ চলে গেছিলাম। তারপর আবার আমি পিছনে রাস্তা দিয়ে ভিতরে ঢুকেছিলাম, কারণ আমি জানতাম ওখানে কেউ থাকবে না। আমার অপরাধগুলো গোপন করার জন্যে বালুর সাথে আমি দেখা করতে আসি আর অ্যাক্টিং করি। তুমি তো ভালো ভালো অভিনেতাকেও পেছনে ফেলে দিয়েছো, নিজের সুধীর সেজে লোকেদের সামনে ঘোরাফেরা করতে আর দুজনের অভিনয়ও করতে। ওই বুড়ো উইলসন আর ওর মেয়ে জুলিয়া, ওই দুজনের অ্যাক্টিং করতে আমার খুব মজা লাগতো, কারণ আমি এটা জানতাম ওই বুড়ো আর তার মেয়ের উপরে কেউ সন্দেহ করবে না, আর আমাকে কেউ ধরতেই পারবে না, কারণ না 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 তো আমি বুড়ো আর আর না না মেয়ে। লোকজন উইলসন আর তার মেয়ে জুলিয়াকে খুঁজতে থাকে, যারা আর এই পৃথিবীতেই নেই। এবার সারা জীবন জেলে বসে জেলের ঘানি টানো, আর ওখানেই মেয়েদের কণ্ঠে গান গেও। কি কিভাবে নতুন নতুন উপায় খুঁজে বার করে খুন করার, তাও কার? জিজ্ঞেস করুন কার? নিজেদের স্ত্রীর। অদ্ভুত না? আপনি কি কখনো ভেবেছেন যে কোনো লোক নিজের বাড়িতে লাগানো এসি দিয়ে কাউকে খুন করতে পারে? এটাই হয়েছে, একটার পর একটা এসি ফাটতে শুরু করে, আর দেখতে দেখতে 3 জনের স্ত্রী মারা যায়। আমরা ভাবলাম ভাই ঠিক আছে, এসি ফেটেছে তো ঠিক আছে, অন্য কেউ কেন মরলো না? এই বেচারি স্ত্রীরা কি ক্ষতি করেছিল? এরাই কেন মরছে? আমাদের রাগ উঠল, এটা তো আমাদেরকে আটকাতেই হবে। আপনারাই দেখুন যে একটা এয়ার কন্ডিশনার কি না কি করতে পারে। চা। ছি, কি নোংরা হাত। ম্যাডাম, এই হাতটা আপনার জন্যই নোংরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি, কিপটে কোথাকার। মেকানিকের কাজ করে পয়সা বাঁচাচ্ছ কেন তুমি? পয়সা কোথায় বাঁচাচ্ছি আমি? ওরা তো এইমাত্র লাগিয়ে গেল, আমি তো শুধু চেক করছিলাম। তার মানে এখন আমরা ঠান্ডা হাওয়া পাবো না? কেন পাবে না? এই দেখো, এক্ষুনি দেখো। আবার ডেকে নাও মেকানিককে। আমি একবার চেষ্টা করে দেখি, তারপর ডাকবো। দাও, আমাকে দাও, আমি ট্রাই করছি। ডার্লিং, ঠান্ডা হচ্ছে তো? ঠান্ডা হবে, সবে তো নতুন লাগানো হয়েছে। দেখো তো একবার। তুমি না আমাকে কখনো শান্তি মতন টিভি দেখতে দাও না, সব সময় কিছু না কিছু বলতেই থাকো। ডার্লিং প্লিজ। হ্যালো ডক্টর কুমার। আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। কিছু দেখানোর আছে আপনাকে। কি হয়েছে কি? হঠাৎ ঘরে এসি বাস্ট হয়ে গেছে আর মুখ বিকৃত হয়ে গেছে। এই রক্তের সঙ্গে এটা কি?
এর শরীরের ওপরে এই নীল নীলগুলো কি? এগুলো তো ব্লু লিকুইড মনে হচ্ছে। হ্যাঁ, ডক্টর কুমার, এসির থেকে ব্লু লিকুইড কি করে এলো? এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। এসিতে এরকম কোনো লিকুইড থাকেই না। এক্স্যাক্টলি। এই জন্যই তো আমি আপনাকে ডেকেছি। আর এই আরেকজন মহিলার কি অবস্থা? এই বডিটায় হাতে দাগ রয়েছে। আচ্ছা, দেখুন। ও ইয়েস, পুরো নীল। ডক্টর সালুমকে হুম, তিনজনই হাউসওয়াইফ, আর তিনজনই আলাদা আলাদা ঘরে ছিলেন। তিনজন মানে ইউমেন এই আরেকজন আছে? আগে এর চেহারাতেও তো নীল চিহ্ন আছে। এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্টের কেস নয় ডক্টর কুমার, এটা নিশ্চয়ই কোনো ক্রিমিনাল কেস। আর আমাদের এটার জন্য সিআইডি কে ইনফর্ম করতে হবে। তিনটে আলাদা আলাদা লাশ, কিন্তু তিনটে লাশের উপরেই এই ব্লু লিকুইডের চিহ্ন। ডক্টর সালুকে, যতদূর আমার ধারণা এসির মধ্যে কোনো রকমের ব্লু লিকুইড থাকে না। এই কথাটা তোমার একদম ঠিক দয়া। ইনফ্যাক্ট আমিও এটাই ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু এটা কি ডক্টর? আর এই জিনিসটা তিনটে বাড়িতে গেল কি করে? এসি থেকে আসবে অবভিয়াসলি। এসি থেকে? এসির মধ্যে তো এরকম নীল রঙের লিকুইড থাকেই না। বস, কেউ ইচ্ছে করে এসিতে নীল লিকুইড ঢেলেছে। আর হতে পারে এসিতে যে এক্সপ্লোশন হয়েছে সেটা ওই নীল লিকুইডের কারণেই হয়েছে। আপনি বলতে চান যে এই নীল লিকুইডটা কোনো এক্সপ্লোসিভ, যেমন ধরুন টিএনটি বা আরডিএক্স? টিএনটি না আরডিএক্স সেটা বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কোনো এক্সপ্লোসিভ। তার মানে স্যার কেউ এই এসিগুলোকে গন্ডগোল করে একটা বমের মতন বানিয়ে দিয়েছে। আর এই এসি বোম দিয়ে তিনজন মহিলাকে খুন করা হয়েছে। আর সেটাও স্যার তিনটে আলাদা আলাদা বাড়িতে। আপনার বিয়ের কত বছর হলো? এই ধরে নিন 10 বছর। কখনো ঝগড়া টগড়া হয়েছিল নিজেদের মধ্যে? ওই মাঝে মাঝে যেরকম স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। যৌতুক নিয়েছিলেন নাকি বিয়ের সময়? আরে এসব কি বলছেন আপনারা? আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। আপনার সন্দেহ ছিল আপনার স্ত্রীর অন্য কারোর সাথে অ্যাফেয়ার? ব্যাস। আর একটা প্রশ্ন যদি আপনি করেন, আমি কিন্তু আপনাকে থাপ্পড় মেরে দেবো। এসি ফাটার সাথে আমার লাইফের কি সম্পর্ক? সম্পর্ক আছে। তিনটে লাশ পড়ে আছে ওখানে, এবং সবাই এসি ফেটেই মরে গেছেন। কোথাও এসি ফাটছে, কোথাও গ্যাস সিলিন্ডার ফাটছে, কিন্তু সব জায়গায় মরছে তো বউরাই। কেন? তিনটে স্ত্রী মারা গেল, একটাও হাজবেন্ড মরেনি। মানে আমি বেঁচে আছি, এটাকে নিয়ে আপনার সমস্যা হচ্ছে? আমাকেও কি ওর সাথে মরে যেতে হতো? বলুন। এমনিতেও ওকে ছাড়া বেঁচে থেকে আমি কি করব? আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। তাড়াতাড়ি গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ওকে বাঁচাতে পারিনি। এরকম ডায়লগ আমি অনেকবার শুনেছি। ডায়লগ মারছি আমি? এটা ডায়লগ? এক মিনিট, আপনি এটা ডায়লগ? এখানে আসুন প্লিজ। দেখুন, আমাদের তো জানতেই হবে না মৃত্যুর কারণটা কি। হ্যাঁ, আমি তো এটা বলছি যে এসিটা ফেটে গিয়েই ওর মৃত্যু হয়েছে। ব্যাপারটা তো এসির, আমাকে কেন বলছেন? আপনার এসিটা নতুন কেনা? হ্যাঁ, নতুন ছিল। কোন কোম্পানির? বান্টোরা। এ কোন কোম্পানি? এটা নতুন কোম্পানি, খুব বড় নাম কিছু নয়। আপনি অর্ডার করলে ওরা এসি বানিয়ে দেয়। তার মানে হলো আপনি এসিটা তৈরি করিয়েছিলেন? হ্যাঁ, একটু সস্তা পাওয়া যায়। তার মানে আপনি অর্ডার করেছিলেন, মানে আমি বলতে চাইছি যে আপনি স্পেসিফিকেশন অনুযায়ী এসিটা তৈরি করিয়েছিলেন, তাই না? হ্যাঁ। তাহলে এটাও হতে পারে যে এসির মধ্যেও গোলমাল থাকতে পারে। মানে এরকমও এসি তৈরি করানো যায় যেটা যখন ইচ্ছা ফাটানো যায় বা পোড়ানো যায়। কি? তার মানে আপনার স্ত্রী যখন এসির সামনে দাঁড়াবে তখনই এসিটা ফেটে যাবে। দয়া ভালো করে চেক করো, দেখো যে বাকি এসি দুটো ফেটেছে সেগুলো ওই একই কোম্পানি বানিয়েছে কিনা। অভিজিৎ, এই তিনটে যে এসি ফেটেছে, এই তিনটে এসিরই স্ত্রীরা এসির সামনে দাঁড়িয়েছিলেন, আর হাজবেন্ডরা এখান থেকে কম করে 10 ফিট দূরে দাঁড়িয়েছিল, বা সেখানে ছিলই না। মানে স্যার এই তিনজন কিছুতেই জানতেন না যে এসি গুলো ফাটতে চলেছে? হ্যাঁ, ওই তিনজন স্ত্রী জানতেনই না, কিন্তু ওই তিনজন হাজবেন্ডই জানতো, আর সেই জন্যই ওরা অত দূরে দাঁড়িয়েছিল অথবা কোথাও লুকিয়ে বসেছিল। অদ্ভুত ব্যাপার। এসি ব্লাস্ট করে মানুষ মারার একদম নতুন উপায় বার করেছে এরা। কিন্তু স্যার আপনার কি মনে হয় যে এই তিনজন লোক একে অন্যকে চিনতো? অভিজিৎ, আমার তো মনে হয় ওই তিনজন একে অপরকে চেনে,
না হলে ওরা এটা কি করে জানলো যে এসি ফাটার জন্য ওদের স্ত্রীরা মারা যেতে পারে? হ্যাঁ, মানে স্যার এসিগুলোতে এমন কিছু নিশ্চয়ই করা হয়েছে যাতে ওগুলোকে অন করলেই ব্লাস্ট হয়ে যায়। স্যার স্যার এই যে 3টে এসি ফেটেছে, এই 3টে এসি একই ব্র্যান্ডের স্যার, একই মডেল, একই কোম্পানি, বান্টোরা। একই কোম্পানি? দেখেছো অভিজিৎ, ওই তিনটে এসি একই কোম্পানির এক জায়গা থেকে কেনা হয়েছিল। তার মানে হলো এই 3জন হাজবেন্ডই জানতো যদি এসি লাগাতে হয় তাহলে এই কোম্পানিরই এসি লাগাতে হবে। কিন্তু যদি স্যার এই বান্টোরা এসি চালু হওয়ার কিছুক্ষণের মধ্যে ফেটে যায়, এরা 3জন কি করে সেটা জানবে? স্যার এমনটাও হতে পারে যে এই লোকগুলো এই কোম্পানির কাউকে চেনে, আর এরা প্রচুর টাকা খাইয়ে এসির মধ্যে কোনো গন্ডগোল করিয়ে দিয়েছে। ইউ আর রাইট দয়া, এটাই হয়েছে। এই 3জন হাজবেন্ডই একে অপরকে ভালো করে চেনে, আর এই 3জনই ওই কোম্পানির কারোর সাথে পরিচয় আছে। এই সমস্ত গন্ডগোল ওখানেই হয়েছে, ওই এসির কোম্পানিতে, যেখানে এই এসি গুলো তৈরি হয়েছিল। ঋষি, আমার কথাটা তো শোনো। তুমি আর তোমার জরুরি কথা, যদি আমি সেই সব শুনতে বসে যাই তাহলে এই কোম্পানি কে চালাবে? প্রথম থেকেই আমি ভীষণ টেনশনে আছি, আর এখন তুমিও। ফর ইওর ইনফরমেশন, আমি ওই কোম্পানিতে পার্টনার। সেটাই তো সবচেয়ে বড় ভুল হয়েছে আমার, যে তোমাকে পার্টনার বানিয়েছি। না তোমাকে বিয়ে করতাম আর না এই সব। মিস্টার ঋষি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এবার আর হতে দেব না। কোথাও এই সব তোমার কারণে হচ্ছে না তো? এক্সকিউজ মি, এসি আমি বানাই না তুমি বানাও। আমাকে তো ফ্যাক্টরিতেও যেতে দাও না। এসি আমি কি করে খারাপ করতে পারি? টেল মি। ইয়েস, আমি এসিবি প্রদ্যুমান, সিআরডি থেকে। আপনার কোম্পানির তৈরি এসি থেকে ব্লাস্ট হয়েছে, সেই ব্যাপারেই আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সিআইডিয়া, ভালোই হয়েছে আপনারা এসেছেন। আমরা এতক্ষণ এই বিষয়ে কথা বলছিলাম যে আমাদের কোম্পানিতে এসব কি হচ্ছে। তবে আমি আমার চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি 2 দিনের মধ্যে আমার সম্পূর্ণ রিপোর্ট। আচ্ছা, 3 জনের প্রাণ গেছে আপনার এই এসি মেশিনের জন্য, আর এখনো আপনি চিফ ইঞ্জিনিয়ারের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন? দেখুন মিস্টার ঋষি, এখন এটা খুনের ব্যাপার, বুঝেছেন? আরে স্যার, এসব কি বলছেন? ইলেকট্রনিক জিনিস, ইলেকট্রিকের ব্যাপার, এই ছোটখাটো জিনিস তো হতেই পারে, তাই না? তবে কনজিউমার কোর্ট থেকে আমরা নোটিশও পেয়ে গেছি। প্রবলেম আপনার এসিতেই আছে, বুঝলেন? না হলে 3টে এসি এমনি ফেটে যায় না, বুঝেছেন? কিছু তো গোলমাল আছে। স্যার, আমাদের কোম্পানির এসি গুলোতে কোনো গড়বড় নেই। আপনার কোম্পানির 3টে এসি ব্লাস্ট করেছে আর 3জন মহিলার মৃত্যু হয়েছে, বুঝলেন? আর আমরা জানতে পেরেছি ওই এসিগুলোকে অন্যভাবে বানানো হয়েছে। যে 3জন মহিলা মারা গেছে তাদের হাজবেন্ডরা স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিল ওই এসিগুলো। আপনি বলতে চাইছেন যে আমরা জেনে শুনে ওসব জিনিস বিক্রি করেছি, আর সেই সব লোক আমায় টাকা দিয়েছে, আর আমি তাকে এমনই এসি বানিয়ে দিয়েছি যেটা ফেটে যায়? হয়েছে সেরকমই। এটা হতেই পারে না। যদি সেটা না হয় তাহলে আপনার এসির মধ্যে থেকে নীল রঙের লিকুইড কোড দিয়ে বেরোলো। ব্লু লিকুইড আমাদের এসিতে কিভাবে? আসুন স্যার। সবকটা লাশে ওই ব্লু কেমিক্যালটি পাওয়া গেছে, টেট্রামিথাইল সালফেট বেনজয়। ব্লু কেমিক্যাল? স্যার, আমাদের এসিতে কখনোই ব্লু কেমিক্যাল ইউজ হয় না। দেখুন, আমরা এটাও জানি যে এই ধরনের কেমিক্যাল কোনো এসিতে ইউজ হয় না, কিন্তু প্রতি কটা ব্লাস্টের পরেই এই ব্লু কেমিক্যালটা টেট্রামিথাইল সালফেট বেনজয় পাওয়া গেছে, বুঝেছেন? তার মানে হলো এই কেমিক্যালটা আপনার ফ্যাক্টরি থেকেই এসেছে। এসির ভেতরের বডি পুরোভাবে সিলড প্যাক হয়। আমি দেখাচ্ছি আপনাদের। এখানে কোথা থেকে কেমিক্যাল আসবে বলুন তো? এই শোনো, খোলো এটা। দেখুন স্যার, এটা হলো এসির কম্প্রেসর, এটা হলো ফ্যান, এখান থেকে হাওয়া বাইরে যায়। আর এইগুলো হলো এসির পাইপ, যার মধ্যে কুলিং করা লিকুইড ভর্তি রয়েছে, যেগুলো ভেতরের গরমটাকে টেনে বার করে দেয়। স্যার, এই পুরো সিস্টেমটা মেশিনে তৈরি করা হয়। এই ওয়ার্কাররা শুধু এসির পার্টগুলোকে জয়েন করার কাজ করে স্যার। এখানে কোথাও ব্লু কেমিক্যাল ঢালার কোনো জায়গা নেই স্যার। আচ্ছা, এসিতে যদি কোনো ফাটার মতো জিনিসই না থাকে তাহলে ওই ব্লাস্টগুলো হলো কি করে? হ্যাঁ, এসি সার্কিট যদি এবার গড়বড় করে তো বেশি গরম হয়ে যাওয়ার ফলে কম্প্রেসার ফেটে যেতে পারে। তাহলে মিস্টার ঋষি, সমস্ত এসিতে কম্প্রেসারগুলোই ফেটেছিল, বুঝেছেন? আর সেই সব কটা এসি সেরকমই ছিল যেগুলো তোমাদের কাস্টমাররা স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিল। তো যখন কোনো কাস্টমার স্পেশাল অর্ডার দিয়ে এসি বানায় তখন তোমরা কি করো? একটাই স্পেশাল ব্যাপার ছিল,
ওই 3টে এসির কম্প্রেসারই 1 টনের ছিল, কিন্তু 2.5 টনের মতো কাজ করতো। আর এই সবকটাই আমরা কাস্টমারের অর্ডারে বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, সেরকম একটা এসি সিআইডির জন্যও পাঠিয়ে দাও। দেখা যাক এই স্পেশাল এসিটা কিভাবে ব্লাস্ট করে। স্যার এসিপি স্যার কি করছেন বলুন তো? আপনি ওনাকে একটু বোঝান না। যদি টেস্ট করার সময় এসিটা ফেটে যায় তাহলে আমার বউয়ের কি হবে? আমার তো কোনো বড় ইন্স্যুরেন্সও নেই স্যার। বিবেক, স্যার। টাইম আর টেম্পারেচার। স্যার। আরে ফ্রেডি, ঘাবড়িও না, কিচ্ছু হবে না। আরে বান্টোরা কোম্পানির লোক সিআইডি কে খারাপ এসি দেবে নাকি? আবার কি, দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, স্যার এই কম্প্রেসারের টেম্পারেচার একটু বেশি মনে হচ্ছে। আরে ভাই, এই 1 টনের কম্প্রেসার দিয়ে 2.5 টনের কাজ করালে কি হবে? হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের একটা ফেডরিক্স 2.5 জন অফিসারের কাজ করে। সাবধানে। আহ আহ ফ্যামিলি থেকেই আমাদের কাছে 25 লাখ টাকা করে চাইছে। কোথা থেকে আনবে এত টাকা? আমরা টাকা চাই না, আমরা তোমার হাত দুটো চাই। ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর। যে হাত দিয়ে ওই এসি গুলো তৈরি করেছিলে, ওই হাত দুটোতেই আমরা হাত করা পড়াবো। ফেডরিক্স দেখো, এ হলো ইন্সপেক্টর ফেডরিক্স। ওর মুখটাও এখন পর্যন্ত পরিষ্কার করিনি আমরা, যাতে তোমরা নীল রংটা দেখতে পাও। এটা নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করেছে। আমার জামাই এরকম মানুষ না। ও ভালো ছেলে বলেই আমার মেয়ের সাথে ওর বিয়ে দিয়েছি। আপনি বলুন না, এরকম এসি বানিয়ে কেউ নিজের কোম্পানিকে কেন নষ্ট করবে? 4 এসি ফেটেছে, না জানি আর কটা ফাটবে। এটা নিরীহ লোকের প্রাণ বাঁচানোর ব্যাপার, বুঝেছেন? স্যার, যদি এই কেসের পেছনে আমার হাত থাকতো তাহলে আমার বানানো এসি কখনো সিআইডি টিমকে দিতাম? এত বোকা তো আমি নই স্যার। কিন্তু আমার হাজবেন্ড বসে এক একটা এসি তো বানায় না স্যার। তাহলে কি আপনি বানাচ্ছেন? হ্যাঁ বলুন, আপনাকে গ্রেফতার করি? আমরা প্রত্যেকটা এসি টেস্ট করে পাঠাই। টেস্ট করে? সেটা তো আমরা দেখলাম। যদি ইন্সপেক্টর ফেডরিক্সের কিছু হয়ে যেত না, তাহলে ওর স্ত্রীকে কি করে মুখ দেখাতাম? আপনি শুধু আমার স্ত্রীর কথা ভাবলেন? আমার যদি কিছু হয়ে যেত, আমি মরে গেলে আপনার কিছু যায় আসে না। স্যার, আমরা প্রত্যেকটা এসিকে 30 মিনিট ধরে চেক করি। কিন্তু স্যার বিউরোতে এসিটা স্টার্ট হওয়ার 10 মিনিট পরেই এসিটা ব্লাস্ট করে স্যার। হ্যাঁ, এসিটাকে 30 মিনিটের জন্য পরীক্ষা করা হয়েছিল, আর বিউরোতে এনে অন করার 10 মিনিট পরেই এসিটা ফেটে যায়। তার মানে হলো এসিটা টেস্ট করার পরেই কেউ এসির মধ্যে কিছু না কিছু তো নিশ্চয়ই করেছে। একটা কথা বলুন, টেস্টিং এর পরে এসিটা কোথায় যায়? গোডাউনে, তারপর ওখান থেকে সবকটা শোরুমে সাপ্লাই হয়ে যায়। গোডাউনে? গোডাউন। স্যার, এই গোডাউনে বাক্সগুলো এনে শুধু রাখা হয়, কেউ কখনো হাত লাগায় না, কেউ কখনো খুলেও দেখে না। আচ্ছা, ফ্যাক্টরি থেকে যখন এসি বেরোয় তখন তো প্যাকগুলো সিল থাকে। ঠিকই বলেছেন স্যার। ফ্যাক্টরি থেকে এগুলো সোজা এইখানে আসে, আর তারপর যখন কারোর এসিটা দরকার হয় তোমরা এখান থেকে ডেলিভার করো। হ্যাঁ স্যার। যেদিন ওরা এখান থেকে এসি নিয়ে গেছে সেদিনও বাড়ি নিয়ে যাওয়ার পরে ওগুলো ফেটেছে। কিন্তু স্যার, এতে আমি কি করতে পারি বলুন? দেখো, ব্লাস্ট কিন্তু হয়েছে, আর এসির মধ্যে কিছু গন্ডগোল ছিল, বুঝেছো? তার মানে হলো এখানে কেউ লুকিয়ে এসেছিল আর সেই এসির মধ্যে কিছু করেছিল। কিন্তু স্যার, কেউ ভেতরে আসবে কি করে? চাবি তো সব সময় আমার কাছে থাকে, বা ওই বোর্ডটাতে। আমি এই গোডাউনে তালা লাগাই আর তারপরেই বাড়ি যাই স্যার। দেখি চাবিটা, দেখি। ঠিক আছে স্যার। একটু জল নিয়ে এসো। স্যার, খাবার জন্য নাকি হাত ধোবার জন্য? স্নান করার জন্যে। আচ্ছা, যাচ্ছি।
এটা তো ফেনাওয়ালা চাবি। কি মনে হয় তোমার? স্যার সাবান দিয়ে তো আর চাবি তৈরি হয় না। মনে হচ্ছে কেউ সাবানের চাবি চেপে তার ইমপ্রেশন নিয়ে ডুপ্লিকেট চাবি তৈরি করেছে। আর যেই মুহূর্তে ম্যানেজার বাড়িতে যায় আর যেই ডুপ্লিকেট চাবি বানিয়েছে সে গোডাউনে আসে আর সে এসিতে গন্ডগোল করে দেয়, যার জন্যে এসি ফেটে যায়। একটা কথা বলো, ডিউটির জন্য যারা যারা গোডাউনে আসে তাদের এন্ট্রির কোনো রেজিস্টার রয়েছে? কোথাও তো লেখা রয়েছে কে কে এসেছিল। হ্যাঁ নিশ্চয়ই স্যার, আমি প্রত্যেকটা মিনিটের হিসেব রাখি স্যার। এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন আপনি, এই দেখুন স্যার, আমি 4টে এসিরই সিরিয়াল নাম্বার চেক করলাম। 4টে এসিরই টেস্ট করা হয়েছিল। আর তারপরে শনিবার মানে স্যাটারডেতে 4টে এসিকেই গোডাউনে পাঠানো হয়েছিল স্যার। আজ স্যাটারডেতেই 7 জন লোক গোডাউনের ভিতরে গিয়েছিল স্যার। অভিনব আর ঋষি আর বাকি 5 জন কোম্পানির স্টাফ ছিল স্যার। তার মানে বাইরের কোনো লোক গোডাউনের মধ্যে ঢোকেনি, সবাই কোম্পানির স্টাফ ছিল। একদমই ঠিক স্যার, সবাই কোম্পানিরই ছিল। স্যার আরেকটা কথা আমি জানতে পেরেছি, যে সমস্ত মহিলারা মারা গিয়েছেন ওনাদের হাজবেন্ডদের কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার মানে হলো ওই ব্লাস্টে যে 3 জন মারা গেছে তারা আলাদা লোক, আর যে এই ব্লাস্ট গুলো করাচ্ছে সে হয়তো অন্য কিছু করতে চাইছে, আর সেটাও করেও দিয়েছে। স্যার তার মানে বান্টোরা কোম্পানির বদনাম। স্যার এতগুলো অ্যাক্সিডেন্টের পর কোনো লোক বান্টোরা কোম্পানির এসি কেন কিনতে যাবে? দয়া, এটা যদি বিজনেসের লড়াই হয় তাহলে বান্টোরা কোম্পানিরই লোক নিজের কোম্পানির কেন বদনাম করতে যাবে? যদি কোম্পানি বরবাদ হলে কারোর লাভ হয় তাহলে করবে স্যার। কার লাভ হবে? 4 জনের। স্যার আমি কোম্পানি ওয়ার্কারদের সঙ্গে আলাদা করে কথা বলার পর জানতে পেরেছি 4 জন আছে যারা কোম্পানির ক্ষতি করতে চায়। 4 জন? কারা? স্যার নাম্বার 1 হলো অভিনব, ঋষির স্ত্রীর ভাই মানে শালাবাবু। ও ঋষিকে সহ্য করতে পারে না কারণ ঋষি ওকে কোম্পানি থেকে বার করে দিয়েছিল। সেকেন্ড হচ্ছে ঋষির ওয়াইফ রুবি, এই ঋষিকে নিয়ে বিরক্ত কারণ এই ঋষি ওর সঙ্গে মারপিট করত। আর থার্ড হচ্ছে এই বান্টোরা কোম্পানির ফোরম্যান স্বামী। এই 1 টনের এসির কম্প্রেসার দিয়ে 2.5 টনের কাজ করানোর আইডিয়াটা এরই ছিল। তার বদলে ঋষি কিন্তু ওকে কোনো টাকা দেয়নি, উল্টে সমস্ত ক্রেডিট নিজেই নিয়ে নিয়েছে। ও সেটারও বদলা নিতে চায়। এসির এক্সপার্ট যখন এসি নিয়ে যে কোনো গন্ডগোল করতে পারে। তার মানে অভিনব, রুবি আর স্বামী। চতুর্থ কে? সেই পুরনো বাহানা, ট্যাক্স চুরি। এই ঋষি আজকাল ইনকাম ট্যাক্সের চক্করে ফেসে গেছে। যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে ট্যাক্সের ঝামেলা থেকে বেঁচে যাবে। একবার বেঁচে গেলে সেকেন্ড কোম্পানি শুরু করতে অসুবিধা নেই। অ্যারেস্ট না করে এর মুখ খোলানোটা খুবই মুশকিল। স্যার ওকে এই বুড়োতে এনে জিজ্ঞাসাবাদ করি, এখানে স্যার আচ্ছা আচ্ছা লোকের দম বেরিয়ে যায়। এই ঋষি লোকটা ভীষণ চালাক, বুঝলে? একে ওখানে গিয়েই অ্যাটাক করতে হবে। স্যার গোডাউনে ঢুকে আরামসে ও সবকটা এসিতেই কিছু না কিছু করে দিয়েছে। স্যার এত রাতে ঋষি ফ্যাক্টরিতে কি করছে? মনে হচ্ছে ডান্স করতে এসছে। ডান্স এখানে? আমি জানতাম ফ্রেডরিক্স তুমি এরকমই কিছু জিজ্ঞেস করবে। আরে বাবা সেটাই তো দেখতে এসেছি যে ও কি করতে এসছে এখানে। আরে এ কি হলো? এটা তো ঋষি। হ্যাঁ মাই গড, কিছু তো একটা গোলমাল আছে। তোমরা দুজন উপরে গিয়ে দেখো। আর আসা যাওয়ার তো এই একটাই রাস্তা। স্যার, হ্যাঁ স্যার ওপরে কেউ নেই তো, মনে হচ্ছে ঋষি নিজেই এখান থেকে লাফিয়েছে। দেখো কোনো ধস্তাধস্তির চিহ্ন আছে কিনা। ওকে স্যার। আরে এটা স্যার দেখছি তো, এটা কি করে হলো? তুমি এখানকার ওয়াচম্যান? হ্যাঁ স্যার। তোমাদের এই ঋষি সাহেব ওপর থেকে পড়েছে। উপর থেকে? এনার অফিস তো গ্রাউন্ড ফ্লোরে স্যার। এর অফিসটা গ্রাউন্ড ফ্লোরে? হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়। হয় ঋষি ওপর থেকে লাফ দিয়েছে, না হলে কেউ ওকে ধাক্কা দিয়েছে। মনে হয় ঋষি বুঝতে পেরেছিল যে সিআইডি ওকে ধরতে আসছে, সেজন্যই ও আত্মহত্যা করলো। আমার তো মনে হয় কেউ জানতে পেরে গেছিল যে ঋষি কি করছে, আর সে যেই হোক না কেন সেই লোকটা এই কারণেই ঋষিকে খুন করে দিয়েছে। ঋষি তোমাকে মারধর করতো, তোমাদের দুজনের মধ্যে টেনশন চলছিল, ঠিক কিনা? একটু আধটু টেনশন তো সব সম্পর্কেই থাকে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে মারিনি। ও শুধু একটু রেগেছিল আমার উপর, ব্যাস। দেখুন স্যার,
এটা মার্ডার হোক বা সুইসাইড সেটা তো আমাদের জানা নেই, কিন্তু আমার ফুলের মতন মেয়েটা ওরকম একটা শক্তিশালী লোককে ছাদ থেকে ছুঁড়ে ফেলতে পারে? ফেলে দিতে না পারলেও ছাদ থেকে ধাক্কা তো মারতে পারে। হ্যাঁ, কে? ও নিজের স্বামীকে কেন খুন করতে যাবে? জানেন, ও স্বামীকে প্রচন্ড ভালোবাসতো। এটা কোনো ফ্যামিলি ড্রামা নয়, বুঝলেন মিস্টার? এটা একটা মার্ডার কেস। বলো, কার ওপর সন্দেহ হয়? এদিক ওদিক তাকিয়ে সময় নষ্ট করো না, বুঝলে? সত্যি করে বলো। যদি তুমি তোমার মুখ না খোলো না, তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করব। খুন তো হয়েছে, তো সেটা রুবি করুক, তুমি করে থাকো, বা তৃতীয় কোনো ব্যক্তি, সেটা তো আমি জানি না, কিন্তু যে এটা করেছে একদম ঠিক কাজ করেছে। আচ্ছা, এই রুবি তোমাকে কেন সন্দেহ করছে? হ্যাঁ, রুবি আমার উপর সন্দেহ করে না, ও শুধু ও ও কি? হ্যাঁ, কি? রুবি জানতো যে আমি ঋষিকে পছন্দ করি না। ও ও আমার দিদিকে খুব কষ্ট দিয়েছে, আর যে আমার দিদির গায়ে হাত তোলে তাকে আমি একদম পছন্দ করি না। কিন্তু আমরা তো জানতে পেরেছিলাম যে তুমি ঋষির শালা হও আর কোম্পানিতে জোর করে চেপে বসেছিলে, সেজন্যই ঋষি তোমাকে কোম্পানি থেকে বাইরে বার করে দেয়। তাই বদলা নেওয়ার জন্য তুমি ঋষিকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছ। এই কথা তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে। আর যখন এটা হয় তখন আমি বন্ধুদের সাথে ডিস্কোতে ছিলাম। আপনি যদি চান খোঁজ নিতে পারেন। তাহলে গল্পটা আগে থেকে বানানো। হ্যাঁ, অভিজিৎ, আমার তো মনে হয় এই সমস্ত কাজটা ওই রুবি করিয়েছে, কারণ ঋষি খুন হয়ে গেলে ওর সমস্ত প্রবলেম এক ঝটকায় শেষ হয়ে যাবে। স্যার, এই অভিনবর হিসেব নিকেশও আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে ভাই বোন দুজনে মিলে এই কাজ করেনি তো? স্যার, কিছু তো হয়েছে, কিছু তো আছে যেটা দুজন লুকোচ্ছে। কিন্তু এটা আত্মহত্যা নাকি খুন দেখতে হবে। অভিজিৎ, যখন কেউ কাউকে ধাক্কা মারে এইভাবে ছাদ থেকে, তাহলে সেই লোকটা খুব বেশি দূরে গিয়ে পড়বে না। মানে আমি বলতে চাইছি বিল্ডিং এর দেওয়ালের খুব কাছাকাছি পড়বে। আর যদি কেউ ঝাঁপ দেয় এইভাবে দাঁড়িয়ে, যেভাবে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদের দিকে মুখ করে, তাকে আচমকা কেউ যদি ধাক্কা মারে, তাহলে সে তার নিজের পিঠের ভারে নিচে পড়বে, ঠিক এইভাবে। তো তো এবার দেখা যাক, দামিটা নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। এটা ঋষির জন্যই তৈরি হয়েছে তো? হ্যাঁ স্যার, এর ওয়েট আর হাইট ঋষির মতোই। গুড। এবার একটা কাজ করা যাক, দয়া, এখন ওর মুখ বাইরের দিকে, ধরে নাও যে ও আত্মহত্যা করছে। স্যার, তার মানে ও জোরে ঝাঁপ মেরেছিল। হ্যাঁ হ্যাঁ, তো এবার ধাক্কা দাও। স্যার, 9 ফিট, দেওয়াল থেকে 9 ফিট। ওকে, আরেকটা ডামি নিয়ে এসো। তো এবার যদি কেউ ঋষিকে ধাক্কা দিয়ে থাকতো, তাহলে ওর মুখটা ভিতর দিকে থাকতো, যেমন আপনি বলছিলেন কারোর সঙ্গে কথা বলছিল। দয়াকে দাঁড় করাও, আর তুমি এবার একটু ভেতরের দিকে দাঁড়াও। এবার ওকে তুমি এমন ভাবে ফেলো যেন ওকে কেউ ধাক্কা মেরেছে। ঠিক আছে স্যার। স্যার, একদম ওই জায়গাটাতেই ঋষির বডিও আমরা ওই জায়গায় পেয়েছিলাম, আর ওর মুখটাও এরকম ছিল স্যার, উপরের দিকে। এবার তো দেখে মনে হচ্ছে যে ঋষি আত্মহত্যা করেনি, কেউ ঋষিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু স্যার, কাল রাতে যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে কেউই ছিল না। হ্যাঁ স্যার, আর এখানে মারামারিরও কোনো চিহ্ন ছিল না। খুনি নিজেকে যতই চালাক মনে করুক, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে গেছে। কাল রাতের অন্ধকারে হয়তো আমরা কিছু খুঁজে পাইনি, কিন্তু দিনের আলোয় কিছু না কিছু তো নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। ছাদটাকে ভালো করে চেক করো। ব্লু লিকুইড।
স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার এই দেখুন ব্লু লিকুইড, মনে হচ্ছে স্যার এটা সেই লিকুইড যেটা এসিটা ফেটে বেরিয়েছিল। ও তার মানে হলো ঋষি জানতে পেরে গিয়েছিল যে এসি গুলো ফাটার পিছনে কার হাত ছিল। হয়তো খুনি আর ঋষির মধ্যে ঝগড়া হয়েছিল আর তাই ঋষিকে প্রাণ হারাতে কিন্তু স্যার এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে ওই ব্লাস্টটা ঋষি করিয়েছিল নাকি ওই খুনিটা। অভিজিৎ, এটা তো আমরা তখন জানতে পারবো যখন এই খুনিকে খুঁজে বের করবো। तुम इतना जो मुस्कुरा रहे हो क्या गम छुपा रहे हो। কি হচ্ছে? এখন লুকোনোর মতো কোনো জিনিস নেই বস, সবকিছু জলের মতো পরিষ্কার। এতক্ষণে বলছো বস? অনেক দেরি করে দিলে। আমাদের সবার চোখের সামনেই বান্টোরা কোম্পানির মালিকের খুন হয়ে গেছে। ঋষি মরতে মরতে খুনির সম্পর্কে আমার সবকিছু বলে দিয়েছে, আর খুনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে ছেড়ে গেছে। কি বলছি। কি এটা? আরে এটা তো কন্টাক্ট লেন্স। এটা এর মুখের ভেতরে গেল কি করে? আরে স্যার, ডক্টর স্যালুকে সবকিছু করতে পারেন। একবার তো উনি আই ড্রপের কেমিক্যাল ডেড বডির জুতো থেকে বার করেছিলেন। খুশি হয়েছি, সিআইডি টিমে আমাকে কেউ কেউ কদর করে। থ্যাংক ইউ ভেরি মাচ অভিজিৎ। সালুকে কেসের ব্যাপারে কিছু বলো। অভিজিৎ, এই কন্ট্যাক্ট লেন্স ঋষির নয়। ঋষির নয় তো তাহলে কার? স্যার কন্ট্যাক্ট লেন্স যারই হোক, কন্ট্যাক্ট লেন্স তো চুইংগাম নয় তো যে ঋষি মুখে নিয়েছে ভাবে। দয়া, ঋষির কাছে ভাবার মতো এত সময়ই ছিল না। ইনফ্যাক্ট এই কন্ট্যাক্ট লেন্স খুনিরই ছিল। দুজনে লড়াই করবার সময় খুনির চোখ থেকে পড়ে যায় আর ঋষির মুখের মধ্যে পড়ে। এই কেসে অদ্ভুত অদ্ভুত জিনিস হাতে আসছে। প্রথমে ওই নীল লিকুইড, তারপর এই কন্ট্যাক্ট লেন্স। শুধু 20 মিনিট সময় দাও, এই 20 মিনিটের মধ্যে কন্ট্যাক্ট লেন্সের পুরো ডিটেলস তোমাদের সামনে হাজির করব। সির্ফ 20 মিনিট। অভিজিৎ, খুনির ব্যাপারে দুটো জিনিস জানা গেছে। প্রথমত ওর ওই ফ্যাক্টরিতে যাওয়া আসা করা, আর দ্বিতীয়ত ও কন্ট্যাক্ট লেন্স পরে। এক কাজ করো, ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কার্সদের আই টেস্ট করাও। হয়ে গেছে, আপনি আসুন। হয়ে গেছে। হ্যাঁ বিবেক, সবাই এসে গেছে? কেউ বাকি নেই তো? না স্যার, এই কেসের সঙ্গে কানেক্টেড সমস্ত লোকেরাই এখানে রয়েছে। কিন্তু এই জবরদস্তি আমাদের আই চেক আপ কেন করানো হচ্ছে? এটা সিআইডির ফ্রি আই চেকিং ক্যাম্প। এখানে বিনা পয়সায় আপনাদের চক্ষু পরীক্ষা হচ্ছে, তা সত্ত্বেও আপনাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ অবশ্যই প্রবলেম। আপনারা সবাই আমাদের ক্রিমিনালের মতো দাঁড় করিয়ে রেখেছেন। একদম ঠিক বলেছেন আপনি, কারণ আপনাদের মধ্যেই কেউ একজন ক্রিমিনাল। আর আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, যে খুনি -2.5 এর লেন্স পড়ে থাকে। আচ্ছা, কি রিপোর্ট পেলে? আপনি আসুন। তিনজন আছে। গুড। ব্যাস, আরেকটু পরে জানতে পারবো যে বান্টোরা কোম্পানির আসল শত্রুটা কে, যে প্রথমে এসিটা নিয়ে গন্ডগোল করেছে আর তারপর সত্যিটা সামনে আসার ভয় ঋষিকে খুন করে দিয়েছে। অভিজিৎ, হয়ে গেছে। ছজন লোক আছে। হ্যাঁ, 6 জনের সেম আই পাওয়ার? তো ঠিক আছে, তাহলে এবার আমাদের 6 জনের সোনোগ্রাফিও টেস্ট করিয়ে নিন। মনে হচ্ছে সিআইডি নিজের কাজ ভুলে গেছে, তাই ফাইল ভরার জন্য ওরা সবাই আমাদের মেডিকেল টেস্ট নিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আপনারও -2.5 পাওয়ার, সেজন্যই আপনি এত চিৎকার করছেন? হ্যাঁ মিস্টার অভিনব, আপনি, মিস্টার সমীর, নরেন, পরাগ, মধুর আর ব্রিজ গোপাল, আপনারা সবাই এদিকে দাঁড়ান, বাকিরা যেতে পারেন। চলুন আপনারা, চলুন। কিন্তু আপনারা কি করতে চান? ফ্রেডরিক্স,
ডক্টর সারিকা যে আই ড্রপটা দিয়েছে সেটা নিয়ে এসো। আই ড্রপ? আপনারা কি চোখের ডাক্তার নাকি? আমাদের চোখের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? খুনির চোখ ছেড়ে কারুর কিচ্ছু হবে না। কিন্তু দেখো, খুনি নিজের মুখ খুলতে চাইছে না, তো আমাদেরকে তো কিছু না কিছু করতেই হবে। আরেকটা কথা, ঋষির ডেড বডি থেকে যে লেন্সটা পাওয়া গেছে সেটা থেকে এটা জানা গেছে যে খুনির চোখে ইনফেকশন আছে। আর এই ওষুধটা খুনির চোখে এত তাড়াতাড়ি প্রভাব ফেলবে যে খুনি 2 মিনিটে অন্ধ হয়ে যাবে। যাদের চোখে কোনো ইনফেকশন নেই তাদের কিচ্ছু হবে না। দয়া, আপনি আসুন, উপরে দেখুন, ঠিক করে খুলুন। জ্বালা করছে? যান, আপনি আসুন। জ্বালা করছে? আপনি আসুন। খুব জ্বালা করছে? আপনি আসুন, বসুন। এটা কিন্তু আপনারা ঠিক করছেন একদম, আমি বলে দিচ্ছি। দেখো, কিচ্ছু হবে না। সিআইডি আমাদের ভয় দেখিয়ে কাজ বের করার চেষ্টা করছে। যাও, উপরে তাকাও। উঠে পড়ো, চলে আসুন, এবার আপনার পালা। আমি আই ড্রপকে ভয় পাই না। ঢালুন। দেখলেন, কিচ্ছু হলো না। আপনারা শুধু শুধু চেঁচামেচি করছেন। মিস্টার সমীর, আপনার এই জন্য জ্বালা করছে না, কারণ আপনি খুনি। আপনার চোখে ইনফেকশন আছে আর ওই কন্ট্যাক্ট লেন্সটা আপনারই। কি? এবার আমার পিছনে পড়ে গেলেন? এই খেলাটা কি নতুন শুরু করলেন? দেখুন, এই আই ড্রপটা ইনফেকশনের জন্যই, কিন্তু এর এফেক্টটা সোজাসুজি হয়। যাদের চোখে ইনফেকশন নেই তাদের চোখে দিলে চোখ জ্বালা করে। সরি জেন্টলম্যান, আপনাকে দেওয়ার পর আপনার জ্বালা করেনি কারণ আপনার ইনফেকশন আছে। মিস্টার সমীর, আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে খুন করেছেন। আমাকে আলতু ফালতু কেসে ফাঁসাবার চেষ্টা করবেন না। আমি আপনাদের এগেইনস্টে কেস করব। আমার চোখে ড্রপ দিয়ে আমাকে জোর করে অন্ধ করার চেষ্টা করেছেন। দেখুন, আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি ওকে খুন করেছি, আর সমস্ত এসি ব্লাস্ট আমি করিয়েছি। তুমি তোমার মেয়ের স্বামীকেই খুন করে দিয়েছো? কেন? ওই লোকটা কখনোই আমার মেয়ের স্বামী ছিল না, বরং আমার মেয়ের সব থেকে বড় শত্রু ছিল। ওর আমার প্রপার্টির উপর নজর ছিল। বান্টোরা আমার কোম্পানি ছিল। ও আমাকে ধোকা দিয়ে নিজের নামে কোম্পানি করে নিয়েছিল। কিভাবে? আমার ফুলের মতন মেয়েকে ভালোবাসার জালে জড়িয়ে ফাঁসিয়েছিল। আমার মান সম্মানের ব্যাপার ছিল, তাই মেয়েকে আর বান্টোরা কোম্পানিটা দুটোই ওর হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পরেও একটু শোধরায়নি। রোজ আমার মেয়েকে ধরে মারধর করতো। ও তোমার ছেলে অভিনবকেও কোম্পানি থেকে বার করে দিয়েছিল। দেখুন স্যার, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমার পয়সার কোনো লোভ নেই, কিন্তু আমার এরকম একটা ভুলের জন্য আমার মেয়ে সারা জীবন নষ্ট হয়েছে। তাই আমি ঠিক করে নিয়েছিলাম যে ওর জীবন আমি নষ্ট করে দেব। এরপর আমি প্ল্যান করলাম, তারপর একদিন। এবারে বলো, কাজকর্ম কেমন চলছে? ব্যাস স্যার, চলে যাচ্ছে। যতদিন আপনি ছিলেন কোম্পানিতে তখন তো ব্যাপারটা অন্যরকম ছিল, এখন তো শুধু চলে যাচ্ছে। আরে বাবা, ওসব কথা বাদ দাও। এখন বলো, সংসার কেমন চলছে? ও হ্যাঁ, তোমার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন না? ঠিক বলেছেন স্যার, 2 দিন আগে আমার ছেলে হয়েছে। বাহ, দারুণ সুখবর। একটা কথা কিন্তু মানতে হবে স্যার, আপনি সব কিছু মনে রাখতে পারেন। এত খুশির একটা খবর আমি জিজ্ঞাসা করার পর তুমি বললে? হ্যাঁ, তোমার কাছে তোমার বাচ্চার কোনো ছবি আছে? দেখাও না। হ্যাঁ আছে তো স্যার, আজই প্রিন্ট করিয়েছি। এই যে দেখুন, এই দেখুন। ও সরি, আই এম সরি। সরি মিস্টার, আমি তোমার কাপড়টা খারাপ করে দিলাম, সরি। কোনো ব্যাপার নয় স্যার, আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কিছু মনে করো না। কোনো ব্যাপার নয় স্যার। আমার এক পুরনো সায়েন্টিস্ট বন্ধু ছিল। ও
ওর থেকে আমি নীল কেমিক্যালটা নিয়ে সব এসিতে লাগিয়ে দিয়েছে। আমার জানা ছিল এসিগুলো যখন ব্লাস্ট করতে শুরু করবে, ঋষি আর বান্টোরা দুটোই ডুবে যাবে। অনেক প্ল্যান করে তুমি ঋষিকে মেরেছো, কিন্তু শুধু ওই লেন্সের কথা ভুলে গিয়েছিলে। বাড়ি থেকে বেরোবার সময় তাড়াহুড়োতে আমার চশমাটা ভেঙে যায়, এর জন্য আমাকে কন্টাক্ট লেন্স পরে যেতে হয়েছিল। কিন্তু যখন আমি ছাদে পৌঁছলাম তখন ঋষি চেঁচামেচি শুরু করে দিল। এসব কি? ব্লু লিকুইড তোমার কাছে? তুমি এসির মধ্যে কিছু করেছিলে না? হ্যাঁ, আমিই করেছি। আমার জন্যই ফেটেছে সব এসি, কারণ তুমি আমারই কোম্পানিটাকে আমার থেকে কেড়ে নিয়েছিলে না? হ্যাঁ, আরে আমার মেয়ের জন্য আমি এতদিন চুপ করেছিলাম, আর তুমি তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো। তাহলে আপনি এইসব মানে আমার থেকে বদলা নেওয়ার জন্য করেছিলেন? হ্যাঁ, আমি তোর ওপর বর প্রতিশোধ নেব। আমি তোকে শেষ করে ছাড়বো। আরে বুড়ো, তুই আমাকে কি বরবাদ করবি? এই বোতলটা আমি এবার সিআইডি কে দিতে চলেছি, তারপর দেখবো তোর কি অবস্থা করে এই সিআইডি। বোতলটা সিআইডির কাছে কখনোই পৌঁছবে না। ঋষিকে মারার জন্য আমি একদম অনুতপ্ত নই। আমার যদি ক্ষমতা থাকতো আমি ঋষিকে আগে মেরে ফেলতাম। মিস্টার সমীর, নিজের প্রতিশোধ নিতে গিয়ে তুমি তিনজন নিরীহ মহিলার প্রাণ নিয়েছো। আমি তো সম্পূর্ণ এটাই চেষ্টা করব যে তোমাকে কোর্ট যেন ফাঁসির শাস্তি দেয়।